বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয় ভালো আছো। তোমাদের জন্য আজকে যে ক্লাসটি আমি রেডি করেছি সেটি হচ্ছে, প্রথমে পরিচয় দেই। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক রসায়ন, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ, মহেশপুর, ঝিনাইদহ। কোভিড-19-এর কারণে তোমাদের জন্য আজকে যে ক্লাসটি আমি রেডি করেছি সেটি হচ্ছে অরবিট, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। মূলত ক্লাসটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, কিন্তু প্রাসঙ্গিক হওয়ায় অরবিট এবং অরবিটাল সম্পর্কে আলোচনা থাকবে। তো আমরা ধীরে ধীরে ক্লাসে প্রবেশ করি। ক্লাসে তোমরা যারা অংশগ্রহণ করছো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আসি অরবিট সম্পর্কে আলোচনায়। আমরা রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পর রাদারফোর্ডের যে মডেল, সেখানে আমরা পাই যে একটি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আছে এবং তার বাইরে ঘূর্ণমান ইলেকট্রনগুলো নির্দিষ্ট অরবিটে বা শক্তি স্তরে আছে। ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে অবস্থান করে, এই শক্তি স্তরগুলোকে অরবিট বলা হয়। তোমরা চিত্রে দেখছো যে নিউক্লিয়াস, তার বাইরে শক্তি স্তর, সেখানে ইলেকট্রন আছে, এগুলো ঘূর্ণায়মান থাকে। এই ইলেকট্রনগুলো কখনো ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তো একটা পরমাণুতে একের অধিক শক্তিস্তর থাকতে পারে, অসংখ্য শক্তিস্তর থাকতে পারে। এটা নির্ভর করে যে ইলেকট্রনের কি পরিমাণ ইলেকট্রন আছে, তার উপরে তার শক্তিস্তর বা অরবিট নির্ভর করে। এবং আমরা এখন আলোচনায় আসি অরবিটাল। একটা শক্তিস্তরের যে সকল অঞ্চলে ইলেকট্রন থাকে, সেই সম্ভাব্য অঞ্চলগুলোকে অরবিটাল বলে। প্রধান শক্তিস্তরের বিভিন্ন উপশক্তি স্তর ইলেকট্রনগুলো সজ্জিত থাকে। এই উপশক্তি স্তরগুলো মূলত অরবিটাল নামে পরিচিত। আমরা জানি ইলেকট্রনগুলো এস অরবিটাল, পি, ডি এবং এফ অরবিটালে মূলত সজ্জিত থাকে। এবং বিশ্লেষণ করলে দেখা যায় যে এস অরবিটাল এক প্রকার, পি অরবিটাল 3 প্রকার, পিএক্স, পিওয়াই এবং পিজেড। ডি অরবিটাল 5 প্রকার, ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডিএক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং ডিজেড স্কোয়ার। এবং এফ অরবিটাল 7 ভাগে বিভক্ত। এই অরবিটালে ইলেকট্রনগুলো ইলেকট্রন মেঘ আকারে সজ্জিত থাকে। এবার আসি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনায়। কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে আছে, কিভাবে আছে, কোন উপস্তরে বিন্যস্ত আছে এবং ত্রিমাত্রিক বিন্যাস কেমন, এবং ইলেকট্রন এর ঘূর্ণন দিক কেমন, ঘড়ি কাঁটার দিকে নাকি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এইগুলো যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা যে তথ্যগুলো পাচ্ছি, একটি হচ্ছে শক্তি স্তর সম্পর্কে, উপশক্তি স্তর সম্পর্কে, এবং উপশক্তি স্তর অর্থাৎ অরবিটালের ইলেকট্রনগুলো যা আছে, উপশক্তি স্তরগুলো ত্রিমাত্রিক বিন্যাস বা কয় ভাগে বিভক্ত সে সম্পর্কে, এবং একটা অরবিটাল ইলেকট্রন থাকলে তারা পরস্পর বিপরীত স্পিনে ঘোরে, সেই ঘূর্ণন প্রক্রিয়া নিয়ে মূলত আলোচনা করা হয়। তো এগুলো যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবার আসা যাক প্রকারভেদ। কোয়ান্টাম সংখ্যা আমরা যে আলোচনাগুলো করব সেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা হবে। প্রথমে আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। একটা পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং তার বাইরে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু শক্তি স্তরে ঘূর্ণায়মান আছে। এই শক্তি স্তর, এই কোয়ান্টাম সংখ্যাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান হতে পারে 1, 2, 3, 4, 5 ইত্যাদি। এন এর মান যদি 1 হয় তাকে কে শেল বলা হয়, এন এর মান 2 হলে তাকে এল শেল বলা হয়। এভাবে এম, এন, ও, পি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। নিউক্লিয়াসের নিকটবর্তী শেলগুলো তুলনামূলক দুর্বল, সেখানে ইলেকট্রন থাকে কম। যত দূরবর্তী স্তর হবে, শক্তি স্তর যত দূরবর্তী হবে, সেখানে অরবিটালের সম্ভাব্যতা বেশি থাকবে, ইলেকট্রনের সম্ভাব্যতাও বেশি থাকবে। এবং নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তত এই শক্তি স্তরগুলো অনেক বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী হয়।
এর মূল কারণ হচ্ছে অরবিটালের সংখ্যা বেড়ে যায়, এবং অরবিটালের সংখ্যা বেড়ে যাওয়া মানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। এবার আসো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করি। এটা আলোচনা করার আগে একটা কথা বলা প্রয়োজন। ধরো তুমি ঢাকায় আছো, তোমাকে একজন তোমার পরিচয় জিজ্ঞেস করছে, তোমার গ্রামের বাড়ি কোথায়। তখন তুমি যদি বলো ঝিনাইদহ কিংবা কুষ্টিয়া বা যশোর, ধরো তুমি বলেছো যে ঝিনাইদহ। যে ব্যক্তি তোমাকে প্রশ্ন করেছে তার যদি ঝিনাইদহ সম্পর্কে জানাশোনা থাকে বা উনি ঝিনাইদহের হয়ে থাকেন, তাহলে তোমাকে পরবর্তী প্রশ্ন করতে পারে যে তোমার ঝিনাইদহে কোথায় বাড়ি। সেক্ষেত্রে তোমাকে উত্তর দিতে হবে, কারণ তুমি ঝিনাইদহের বেশ কয়েকটি উপজেলা আছে, তুমি কোন উপজেলায় তোমার ঠিকানা। উপজেলা কিন্তু মহেশপুর একরকম, কালীগঞ্জ একরকম, শৈলকুপা কিংবা ঝিনাইদহ সদর কিন্তু আলাদা। তাহলে বিভিন্ন উপজেলা বিভিন্ন রকম। তখন তোমার পরিচয় তুমি দিচ্ছ ধরো মহেশপুর উপজেলা। তার মানে কি দাঁড়াচ্ছে, ইলেকট্রন প্রধান শক্তি স্তরে আছে, কিন্তু সেই প্রধান শক্তি স্তরে কোন উপস্তরে আছে যদি জানতে চাওয়া হয়, তাহলে কিন্তু সেটা দ্বারা অরবিটালের ধারণা পাওয়া যায়। এই যে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা, এটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনগুলো যে উপশক্তি স্তরে সজ্জিত থাকে, এই ইলেকট্রন মেগাকারে, সেগুলো অরবিটাল বলে। আর উপশক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে ধারণা দেয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর নির্দিষ্ট মান আছে এবং তার নির্দিষ্ট মিনিং আছে। যেমন এল এর মান 0 মানে হচ্ছে এস অরবিটাল, এল এর মান 1 মানে হচ্ছে পি অরবিটাল, 2 মানে হচ্ছে ডি অরবিটাল, এবং এল এর মান 3 হচ্ছে এফ অরবিটাল। এইটা আমাদের কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে। এল এর মান 0 মানে এস অরবিটাল, 1 হলো পি অরবিটাল, 2 হচ্ছে ডি অরবিটাল এবং 3 হচ্ছে এফ অরবিটাল। আউটবাউন্ড নীতি যখন আমরা শিখব, তখন একটা অরবিটাল কেমন শক্তি সম্পন্ন সেটি জানার জন্য এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের খুব বেশি প্রয়োজন হবে। আমরা এবার আসি, একটু দেখি যে এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর, সেখানে এল এর মান কী হতে পারে। এল এর মান হবে 0, 1। সবসময় এন এর মান যা হয় তার থেকে এক কম রেখে হিসাব করতে হয়। তাহলে এন এর মান 2 হলে এল এর মান হবে 0, 1। এখানে আমরা তাহলে কী পাচ্ছি এল এর মান থেকে? 0 দ্বারা এস অরবিটাল আর 1 দ্বারা পি অরবিটাল পাচ্ছি। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান হচ্ছে 0, 1, 2। সুতরাং এখানে আমরা পাচ্ছি এস অরবিটাল পাচ্ছি, পি অরবিটাল এবং ডি অরবিটাল পাচ্ছি। এখন আমরা যদি জানি যে এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, পি অরবিটালে 3টি ইলেকট্রন থাকে, 6টি ইলেকট্রন থাকে এবং ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু কী কী অরবিটাল আছে যেমন আমরা জানতে পারছি, একই সাথে কতটি ইলেকট্রন আছে সেটা আমরা জানতে পারি। কিন্তু পি অরবিটাল কত ভাগে বিভক্ত, ডি অরবিটাল কত ভাগে বিভক্ত, এই তথ্যের জন্য আমাদের ভিন্ন কোয়ান্টাম সংখ্যা যেতে হবে। যাই হোক, সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে তাহলে আমরা বিভিন্ন শক্তি স্তরে এন এর মান যদি জানি, এল এর মান জেনে কী কী অরবিটাল থাকে তার একটি পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব। এবার আসি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল বা উপশক্তি স্তর এইগুলো ত্রিমাত্রিক বিন্যাস কেমন, এই ত্রিমাত্রিক বিন্যাস জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যার অবতারণা করা হয় সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তার আগে একটু বলে নিই যে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আরেকটু ভিন্ন নামে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এটা আমাদের জানা প্রয়োজন, মনে রাখতে হবে। তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই এম এর মানটা হয় এল এর মানের প্লাস মাইনাস, এল এর মানের প্লাস মাইনাস, এম ইজিক্যাল টু প্লাস মাইনাস এল। তাহলে এটা কি? এটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে ফেলার পর এ পজিটিভ এবং নেগেটিভ দিক বরাবর বিভক্ত হয়ে পড়ে। এর দ্বারা একটি অরবিটাল কত ভাগে বিভক্ত সেই তথ্য যাচাই করা সম্ভব। ধরো যাক এল এর মান যদি 0, 1, 2 হয়, তাহলে এম এর মান হবে -2, -1, 0, +1, +2। আমরা ছোটোবেলায় ক্লাস 6-এ সংখ্যা রেখা দেখেছি, সেই সংখ্যা রেখার মতো ব্যবহার। এই মান থেকে বোঝা যায় যেহেতু 0, 1, 2 সর্বশেষ 2 হচ্ছে ডি অরবিটাল মিন করে এল এর মান অনুযায়ী, এইটা 5 ভাগে বিভক্ত হলো, সুতরাং ডি অরবিটালটি 5 ভাগে বিভক্ত, এই তথ্য বহন করে। আমরা আরেকটু কাজ করি, আরেকটু যাই সামনে। সেটা হচ্ছে যদি আমরা দেখি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই চৌম্বকীয় আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা,
সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এইগুলো দিয়ে বিশ্লেষণ করা সম্ভব যে কী কী অরবিটাল আছে, কত ভাগে বিভক্ত, এবং সর্বশেষ যদি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বিশ্লেষণ করি তাহলে কতটি ইলেকট্রন থাকতে পারে সে বিষয়টি আমাদের জানা সহজ হবে এবং সামগ্রিক একটা ক্যালকুলেশন আমরা তৈরি করতে পারবো। তো দেখি এবার স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। একটা শক্তি স্তরে একটা অরবিটালে দুটি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো সবসময় নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেমন ঘোরে, আবার ইলেকট্রনগুলো তার নিজ অক্ষের উপরে ঘোরে। তো একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, পাশে যদি অন্য একটা ইলেকট্রন থাকে সেটি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরে। এটি কেন? কারণ আমরা যদি একটু চিন্তা করি যে ইলেকট্রনগুলো হচ্ছে মূলত ঋণাত্মক ধর্মী, তো ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ থাকতে পারে। এই বিকর্ষণ এড়ানোর জন্য দুটি ইলেকট্রন পরস্পর বিপরীত স্পিনে ঘোরে এবং এতে তাদের স্থিতিশীলতা অর্জন হয়। তো একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন বিপরীতমুখী হয়। একটি ঘড়ি কাঁটার দিকে ঘোরে, অন্যটি ঘড়ি কাঁটার দিকে ঘোরে। তো একটা বিপরীত দিকে, একটি দিকে। তো যদি চিন্তা করি একটা সোডিয়াম তার সর্বশেষ ইলেকট্রনটি তাহলে সে ঘড়ি কাঁটার দিকে অর্থাৎ প্লাস হাফ এই অবস্থায় ঘুরে। অন্য আরেকটি ইলেকট্রন যদি থাকে, যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুটি ইলেকট্রন, তাহলে পরের ইলেকট্রনটি প্রথমটি প্লাস হাফ হলে অবশ্যই পরেরটি মাইনাস হাফ। প্রথমটি ঘড়ি কাঁটার দিকে যদি হয় ক্লকওয়াইজ, পরেরটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো এই হচ্ছে অবস্থা। তো এইটা দ্বারা কি তথ্য পাওয়া গেল? তাহলে একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকে, একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন হয় হচ্ছে বিপরীতমুখী। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তিস্তর জানলাম, এন এর মান জানলাম, পরে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তিস্তর অরবিটাল সম্পর্কে জানলাম, এরপরে ত্রিমাত্রিক বিন্যাস বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটা অরবিটাল কত ভাগে বিভক্ত হতে পারে সে সম্পর্কে ধারণা পেলাম, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা একটা অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সে তথ্য আমরা বের করতে পারলাম। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি যে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা একটু যাচাই করি। তো আমরা একটু দেখি যে কীভাবে হচ্ছে। তোমরা দেখো যে এন ইজিক্যাল টু যদি 3 হয়, তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এন ইজিক্যাল টু 3, তাহলে এল এর মান আমরা পাচ্ছি 0 পাচ্ছি, আমরা 1 পাচ্ছি এবং 2 পাচ্ছি। 3 হলে 0 1 2, যদি 0 হয় তাহলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল এবং 2 হলে ডি অরবিটাল। আমরা প্রতিটাকে আলাদা করে যদি আমরা অরবিটাল ধরে এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ধরি, এল এর মান 0 মানে এম এর মান 0, তার মানে এল এর মান 0 এস অরবিটাল, সেটা এক ভাগে বিভক্ত, কোনো আলাদা ভাগ নেই। সেখানে দুইটা ইলেকট্রন থাকতে পারে, এস এর মান দেখি আমরা প্লাস হাফ মাইনাস হাফ, দুইটা ইলেকট্রন থাকতে পারে। যদি এল এর মান 1 হয়, একটু নিচে দেখি, তাহলে 1 হলে সেটা পি অরবিটাল, এম এ ভাগ করলে -1 0 +1, আমরা বিশ্লেষণ করি 0 1, তাহলে কি আসে -1 0 +1, তাহলে এটা 3 ভাগে বিভক্ত, পি অরবিটাল 3 ভাগে বিভক্ত। তাহলে প্রতিটাতে দুইটা ইলেকট্রন থাকলে এস অরবিটালে আমরা দেখি 3 জোড়া প্লাস মাইনাস হাফ, যেহেতু পি অরবিটাল পি এক্স, পি ওয়াই এবং পি জেড এই 3 ভাগে বিভক্ত, তাহলে 3 জোড়া ইলেকট্রন আছে প্লাস মাইনাস হাফ অবস্থায়। তাহলে পি এক্সে যে দুইটা ইলেকট্রন আছে সে ঘড়ি কাঁটার দিকে ঘোরে, অন্যটি বিপরীত দিকে ঘোরে। আবার পি ওয়াই যেটা সেটাও ঘড়ি কাঁটার একটা দিকে ঘোরে, অন্যটি বিপরীত দিকে ঘোরে। পি জেড যেটা সেটাও ঘড়ি কাঁটার একটা দিকে ঘুরতেছে, অন্যটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এবার দেখি 0 1 2, 2 দ্বারা ডি অরবিটাল মিন করে। এই ডি অরবিটাল যদি একটু খেয়াল করে দেখো, ডি অরবিটাল তাহলে আমরা দেখি 0 1 2, এইটাকে এম এ মান যদি ফেলা হয় তাহলে আমরা -2 -1 0 +1 এবং +2 এই 5 ভাগে বিভক্ত হবে, অর্থাৎ ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত। তাহলে কী কী ভাগে বিভক্ত? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই 5 ভাগে বিভক্ত, এবং প্রতিটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে। সুতরাং 5 ইন্টু প্লাস মাইনাস হাফ, 5 জোড়া ইলেকট্রন এখানে থাকবে। সুতরাং এখানে যদি আমরা যাচাই করি কী কী অরবিটাল আছে, আমরা দেখি এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে এবং ডি অরবিটাল আছে। এবং যদি এম এর মান দ্বারা যাচাই করি তাহলে কতটি অরবিটাল আছে? প্রথমে দেখলাম একটা অরবিটাল এস, পি অরবিটাল 3টা, তাহলে 4টা, ডি অরবিটাল 5টা, তাহলে মোট 9টি অরবিটাল আছে। আর যদি এস এর মান দ্বারা যাচাই করি তাহলে প্রথমে দেখি দুইটা অরবিটাল,
তারপরের ধাপে 6টা অরবিটাল, আর তারপরের ধাপে 10টা অরবিটাল ইলেকট্রন। প্রথমে 2টি ইলেকট্রন, তারপরে 6টি ইলেকট্রন, পরে 10টি 10টি ইলেকট্রন, মোট 18টি ইলেকট্রন। তাহলে কয় রকম অরবিটাল? 3 প্রকারের অরবিটাল, এসপিডি, এবং মোট অরবিটাল 9টি, এবং ইলেকট্রন হচ্ছে প্রতিটা অরবিটালে 2টা থাকে, তাহলে 9 দুগুণে 18। অন্য একটি সূত্র আছে 2n স্কোয়ার, n এর মান 3, আমরা যদি বসাই তাহলে 3 গুণ 3 9, 9 দুগুণ 18, 18টি ইলেকট্রন থাকতে পারে। তো এই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী, চুম্বক এবং স্পিন, এই কোয়ান্টাম সংখ্যাগুলো ব্যবহার করে অরবিটালের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা চমৎকারভাবে হিসাব করা সম্ভব। আশা করি তোমরা এগুলো খুব চমৎকারভাবে বুঝতে পারছো। তো তোমাদের হচ্ছে বাড়ি কাজ যেটা থাকবে, প্রথমত বলি যে ক্লাসগুলো নেওয়ার পর তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে। তোমরা যদি কিছু না বোঝো বা ভালো বুঝতে পারছো, যেটাই হোক, তোমরা যদি ফিডব্যাক দাও, যেহেতু তোমরা আমাদের সামনে ক্লাসরুমে নেই, তাই আমরা ফিডব্যাক নিতে পারি না। তো তোমরা যদি ফিডব্যাক দাও, ক্লাস কেমন হলো, কোনো সমস্যা কিনা, কোনো প্রশ্ন থাকলে যদি দাও, তা আমরা অবশ্যই অ্যান্সার দেবো। তাহলে এই ক্লাসগুলো আরও প্রাসঙ্গিক হবে, ভালো লাগবে, আমরা আরও উৎসাহ পাবো। তো আমরা দেখি যে তোমাদের বাড়ি কাজ কী কী দেওয়া যায়। দেখো, এগুলো যেহেতু আজকে আলোচনা যেটা কী কী শিখলাম, সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে, তোমরা কি কি কাজ করবা, বাড়ির কাজ করবা। কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায়, কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এন শেলে আমরা কিন্তু কে, এল, এম, এন বিভিন্ন শেল পড়েছি, সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার ওখানে পড়েছি। এন শেলে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হিসাব করে বের করো। তাহলে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যারই ব্যবহার করব। অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা? অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা? সেটা আমরা আশা করি আমরা পারবো। অ্যাজিমুথাল বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা, মূলত অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা আমরা জানি, কিন্তু বিজ্ঞানী সমারফিল্ড কিছু সংশোধনী দিয়েছে, ওই জন্য একটা কোয়ান্টাম সংখ্যাকে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা নামেও অনেক সময় বলা হয়। তো অ্যাজিমুথাল বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো তোমরা বাসায় লিখবে, চেষ্টা করবে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, মনোযোগের সাথে শিখেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তার আগে বলি যে তোমরা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের সবাইকে সাবধান করবে, নিরাপদে থাকার চেষ্টা করবে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে দিন যদি সুন্দর হয়, সুস্থ পরিবেশ হয়, আমরা আবার সামনাসামনি ক্লাসে অংশগ্রহণ করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।